সো এভরিওয়ান, আজকে হলো প্রিপোজিশনের ক্লাস হবে। সো অলরেডি তোমরা এখন পর্যন্ত লেকচার 1 অ্যান্ড লেকচার 2 পেয়েছো, যেটার মধ্যে আমি প্রিপোজিশন রিলেটেড সবগুলির রুলস শেষ করে দিয়েছি। আজকের যে লেকচারটার মধ্যে কী থাকবে যদি আমি বলি, ফার্স্ট অফ অল অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কী, ওগুলি আমাদের কিভাবে পড়া উচিত, কোনগুলি ইম্পর্টেন্ট ফর এসএসসি 26 এবং 27 এটা, এবং লাস্টে আমি প্রিপোজিশনের কোশ্চেন সলভ করে দেখাবো, যেখানের মধ্যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এবং লেকচার 1-2 এর মধ্যে যে রুলসগুলি ছিল সব কিছু ইমপ্লিমেন্ট করে কিভাবে তুমি একটা কোশ্চেন সলভ করবে, এভরিথিং আমি বুঝাবো। সো আমরা ক্লাসটা দ্রুত শুরু করি। সো ফার্স্ট অফ অল অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি এই জিনিসটা বোঝো। যেমন একটু আগে বলবো কেন, লেকচার 1 আর 2 এর মধ্যে তোমাদের আমি স্পেসিফিক্যালি বুঝিয়েছি যে কোন জায়গায় কোন ধরনের প্রিপোজিশন বসাতে হয়, তারপর প্রিপোজিশনের মিনিং অনুযায়ী তুমি কিভাবে বসাবা, মানে রুলসগুলি বেসিক্যালি রাইট, ওগুলি ইমপ্লিমেন্ট করা শিখিয়েছি এক্সাম্পলসের থ্রুতে, এভরিথিং। নাও অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অ্যাকচুয়ালি কি? এটা হলো যে এমন একটা পার্টিকুলার ওয়ার্ড থাকতে পারে, এটা ভার্ব হতে পারে, এটা কোনো অ্যাডজেক্টিভ হতে পারে, যে পার্টিকুলার ওয়ার্ডের পরে এক ধরনের মিনিং বোঝানোর জন্য ওই আরেকটা পার্টিকুলার প্রিপোজিশনই ব্যবহার করতে হবে, ওটাকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বলা হয়। ডাজেন্ট ম্যাটার যে তোমার লজিক, মানে আমাদের যে আগের লজিকগুলি ছিল, আগের রুলসগুলি ছিল, ওগুলি পুরোপুরি মেনটেন করতে পারছে নাকি পারছে না, বাট আমাদের ওই পার্টিকুলার প্রিপোজিশনটাই ব্যবহার করতে হবে, আমি অন্য কোনো কিছু ব্যবহার করতে পারবো না। এখন বিষয়টা হলো 90% টাইম লজিকটা মানে ওই রুলসগুলি মেনটেন করা হয়ে যায়। এখন যেহেতু এটা ভাষা, তো এই জন্যই এগুলি আসছে। যেমন এখানের মধ্যে তুমি দেখতে পারো যে অ্যাবাইড বাই দেওয়া আছে। সো আমি যদি কখনো কোনো একটা সেন্টেন্সের মধ্যে অ্যাবাইড ওয়ার্ডটা ব্যবহার করতে চাই, আর এই ওয়ার্ডটা দিয়ে আমি বুঝাতে চাই যে মেনে চলা বা বাধ্য হয়ে মেনে চলা, এই বিষয়টা যদি বুঝাতে চাই, তাহলে আমি অ্যাবাইডের পরে বাই লেখাটা ম্যান্ডেটরি। আমি চাইলেই অন্য কোনো প্রিপোজিশন যেটা হয়তো বা সেম মিনিংয়ে হতো বাইয়ের মতো ব্যবহার করতে পারবো না। এই বিষয়টাই কি আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এখন বিষয়টা হলো, যেহেতু ইংলিশ একটা ভাষা, তো এটা না চলিত ভাষার মতো, মানে কাইন্ড অফ যে বারবার আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে। সো রেগুলারলি তোমাদের এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের মধ্যে অনেক বেশি করে কি বলে ফ্রেজেস অ্যাড হচ্ছে। নাও দ্য থিং ইজ, এগুলি লাইক হাজার 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 হাজার, বাট অল অফ দোজ আর নট ইম্পর্টেন্ট ফর ইউ। যেগুলি তোমার জন্য ইম্পর্টেন্ট, যেগুলি পড়লে তোমার লাইক কোশ্চেনের জন্য তোমার সব জায়গায় তোমার হেল্প হয়ে যাবে, এর চেয়ে বেশি তোমাদের দরকার নেই বর্তমানে, ওইগুলি কি আমি এখানের মধ্যে এই স্লাইডটার মধ্যে দিয়ে দিয়েছি। সো এখান থেকে তোমাদের যে কাজটা হবে, যে আগের যে রুলসগুলি আছে ওই রুলসগুলি বোঝার পরে এখানে কি কি ইমপ্লিমেন্ট করা যাচ্ছে ওইগুলি তুমি দেখবা। এর পাশাপাশি দেখবা কয়েকটা এক্সেপশন আছে, ওই এক্সেপশনগুলি একটু মুখস্থ রাখার ট্রাই করবা। আই ক্যান এনশিওর যে এখানের মধ্যে আমি যত লাইক বেশি একটা দেই নেই, যতগুলি দিয়েছি এর মধ্যে 90 থেকে 95% তুমি আগের রুলসগুলির সেম, মানে আগের রুলসগুলির সাথে মেনে মেনে চলে। 5% আছে যেগুলি এক্সেপশন, যেগুলি মনে করো একটু লজিকটা একটু ঝামেলা করে, বাট ওগুলি যদি মাথায় রাখতে পারো তাহলে দেখবা পরীক্ষা হলে কোনো রকমের অসুবিধাই হচ্ছে না এই জিনিসটাই। সো যে কাজটা করবা এখানের মধ্যে, যেমন আমি নামে মানে কি বলে অ্যালফাবেট ওয়াইজ দিয়ে দিয়েছি, যেমন এর আন্ডারে এগুলি ইম্পর্টেন্ট, তারপর বি এর আন্ডারে এরকমভাবে ইম্পর্টেন্ট, যেগুলি অনেক বেশি ইম্পর্টেন্ট ওইগুলি আমি দিয়েছি, যেগুলি এত একটা তোমাদের জন্য প্রয়োজন নেই ওগুলি আমি মেনশন করিনি। সো এগুলি তুমি শেষ করো, তাহলে দেখবা হলো আমি এখানের মধ্যে এই স্লাইডের মধ্যে যতগুলি দিয়েছি এতগুলি শেষ করো, দেখবা এর চেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তোমার জন্য প্রয়োজন নেই, মানে এসএসসি 26 এবং 27 জন্য। সো এটাই। সো আমরা ক্লাসটা শুরু করি মেনলি, মানে কোশ্চেন সলভের পার্টটা। এগুলি সব কিন্তু পড়ে ফেলবা, এগুলি সব মেমোরাইজ করে ফেলবা। আমি ওকে, আরেকটা জিনিস হলো কি, আমি মেমোরাইজেশনের অনেক বিরুদ্ধে কাইন্ড অফ। সো আমি বলবো না মেমোরাইজ করে ফেলো, বাট এগুলি দিয়ে যেমন এখানের মধ্যে দেখবা কি জানো, যে একটা প্রিপোজিশন মানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দেওয়া আছে, এরপর এটার বাংলা মিনিংটা দেওয়া আছে, এরপর একটা এক্সাম্পল দেওয়া আছে। তো তুমি কি করবা জানো, ফার্স্ট অফ অল অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা বুঝবা, এরপরে ওইটার বাংলা মিনিংটা বুঝবা, এরপরে এটার এক্সাম্পলটা বুঝবা, এবং যদি সময় পাও তাহলে নতুন নতুন কয়েকটা এক্সাম্পল বানানোরও চেষ্টা করবে। একটা জিনিস কি জানো, আমরা যত বেশি একটা পার্টিকুলার জিনিস প্র্যাকটিস করি তত বেশি আমাদের ওটা মনে থাকে। যদি শুধু মুখস্থ করে যাই না, জিনিসটা না আমাদের মনে থাকে না। আবার যদি লাইক মুখস্থ করেও যায়, বেশিক্ষণও মনে থাকে না আমাদের। সো যদি তুমি প্র্যাকটিস করো তাহলে দেখবা অনেক দিন অনেকক্ষণ
ওই পার্টিকুলার ইনফরমেশনটা তোমার মাথায় থাকবে। সো ওইটা ইম্পর্টেন্ট। সো আমি বলবো যতগুলি পারো তুমি বোঝার পরে, মিনিংটা বোঝার পরে, এক্সাম্পলের মিনিংটা বোঝার পরে তারপর নিজে নিজে কয়েকটা এক্সাম্পল বানানোর চেষ্টা করবে, তাহলে দেখবা সবগুলি তোমাদের মাথায় থেকে যাচ্ছে, সবগুলি মনে থেকে যাচ্ছে। যদি প্র্যাকটিস না করো তাহলে এই জিনিসগুলি কখনো মনে থাকবে না। এগুলি পার্টিকুলারলি পুরোপুরি জেড পর্যন্ত দেওয়া আছে, সবগুলি শেষ করবা তোমরা। সবগুলি মেমোরাইজ করে ফেলবা। এই যে দেখো জেড এর আন্ডারে বেশি নেই, জেড এর আন্ডারে খালি 3টা, বাট এই 3টাই মেমোরাইজ করলে জেড এর জন্য হয়ে যাচ্ছে। সো আই গেস বেশি একটা নাইও এখানে, হাইয়েস্ট গেলে 100-150 এরকম সামথিং হবে। আমি লাইক 1000 থেকে অনেক কমিয়ে 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 অনেক নিচে, মানে অনেক কম করে নিয়ে আসছি। তো তোমরা জাস্ট ভালো করে পড়ো, তাহলে দেখবে তোমাদের আর অসুবিধা হচ্ছে না এই পার্টিকুলার টপিকে। সো এর পরবর্তীতে আমাদের মেইন পার্ট আজকে, এটা হলো কোশ্চেন সলভ। সো এখন পর্যন্ত আমরা যা যা শিখলাম, মানে মেইনলি প্রিপোজিশনের যে রুলসগুলি, ওগুলি দিয়ে আমরা কোশ্চেন সলভ করার ট্রাই করব। সো এখন বিষয়টা হলো যে যখনই আমরা এক একটা কোশ্চেন সলভ করার ট্রাই করব, তখন ফার্স্ট অফ অল সিরিয়ালি আমাদের কি করা উচিত? প্রথমত পুরো প্যাসেজটা আমরা পড়ব। পুরো প্যাসেজটা পড়ে আগে আমরা বুঝবো যে প্যাসেজের মধ্যে কি বলতে চাচ্ছে, কি ধরনের ইনফরমেশন দিতে চাচ্ছে, আমার মধ্যে কি ধরনের ইউনিটি রাখতে হবে, কারণ কি প্যাসেজের মিনিংয়ের সবগুলি সেন্টেন্সের মিনিংয়ের ইউনিটি তো আমার রাখতে হবে, নাহলে তো প্যাসেজটা লাইক অ্যান্সারটা ঠিক হবে না, ওই বিষয়টাই। এর পরবর্তীতে যখন আমি মিনিংটা বুঝে যাব, এর পরবর্তীতে প্রত্যেকটা পার্টিকুলার ওয়ার্ডে, মানে প্রত্যেকটা পার্টিকুলার সেন্টেন্সের পার্টিকুলার ওয়ার্ডগুলি বাংলা করব। দেখব হলো যে ওই ওয়ার্ডগুলি দিয়ে একটা সেন্টেন্স ফর্ম করার ট্রাই করব মাথায়। ওই সময় দেখব যে কোন পার্টিকুলার ওয়ার্ডটা, যেটা আমি সেন্টেন্সটা ফর্ম করার পরে মিসিং পাচ্ছি এখানে। সো যেই পার্টিকুলার ওয়ার্ডটা আমি মিসিং পাচ্ছি ওটারই ইংলিশটা আমি বসিয়ে দিব। এটা আমি সত্যি কথা বলতে গেলে এটা আমি নিজে করতাম। যে আমি কি করতাম, প্রথমত পুরো প্যাসেজটা পড়তাম, প্যাসেজটা পড়ার পরে মিনিং বুঝে গেছি, এরপর একটা সেন্টেন্স পড়তাম, ওই সেন্টেন্সের বাংলা মিনিংগুলি আগে মাথায় নিতাম, এর পরবর্তীতে ওই বাংলা ওয়ার্ডগুলি দিয়ে একটা সেন্টেন্স বানাতাম বাংলাতে। তারপর দেখতাম হ্যাঁ ঠিক আছে, যেমন এই 5টা ওয়ার্ড ছিল, এই 5টা ওয়ার্ডের মধ্যে 4টা ওয়ার্ডই ওই সেন্টেন্সের মধ্যে দেওয়া ছিল, মিনিংফুল সেন্টেন্স, কিন্তু বাংলাতে মিনিংফুল সেন্টেন্স বানাবো ওই ওয়ার্ডগুলি দিয়ে। তার পরবর্তীতে দেখতে একটা যে কোনো একটা ওয়ার্ড না মিসিং, যেটি এখানে উল্লেখ করা নেই, তখন আমি বুঝে যেতাম যে ওই ওয়ার্ডটাই, ওই ওয়ার্ডের ইংলিশটাই মেনলি ওই গ্যাপের মধ্যে বসবে। এটা আমি সব রকম গ্যাপ ফিলিংয়ের জন্য কাজে লাগাতাম। এটা অনেক ইউজফুল কাইন্ড অফ, তুমি যদি করতে পারো এটা অনেক ইউজফুল। সো আমরা কোশ্চেনটা সলভ করা শুরু করি। যেমন গুড বয় ইজ অ্যাকাস্টমড ড্যাশ হার্ড ওয়ার্ক। সো এখানের মধ্যে কি বলা হচ্ছে, অ্যাকাস্টম বলতে গেলে আমরা কি বুঝি? অ্যাকাস্টমড বলতে গেলে আমরা বুঝি হলো টু, মানে অভ্যস্ত। এই অ্যাকাস্টমড টু এটাও কিন্তু একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এই বিষয়টা যেমন মেবি 4 নাকি 5 নাম্বার আছে। আমি যখন তোমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের লিস্টটা বানাচ্ছিলাম তখন মনে হয় 4 নাম্বার নাকি 5 নাম্বার অ্যাকাস্টম টু ছিল, ফার্স্ট পেজে ফার্স্ট স্লাইডের মধ্যেই আছে। সো এটাও কি তোমাদের একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। মেইন জিনিস হলো যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিয়ে তুমি বোঝো হলো প্রত্যেকটা রুলসের পাশাপাশি কয়েকটা এক্সেপশনগুলি যাতে তুমি মাথায় রাখতে পারো, এই বিষয়গুলি। ইউ আর জাস্ট লার্নিং দ্য ইউজ অফ প্রিপোজিশন ইন রেগুলার ইংলিশ অর ইন রেগুলার স্পোকেন ইংলিশ, ওই পার্টটা। সো এখানের মধ্যে আমরা কি বুঝতে পারলাম যে হার্ডওয়ার্কের সাথে একটি ভালো ছেলে কি অভ্যস্ত। এখন যেহেতু আমি হার্ডওয়ার্কের দিকে নির্দেশনা করছি, ফর দ্যাট রিজন আমাদের কি ব্যবহার করতে হবে? টু, ও ওয়েট এক মিনিট, টু ব্যবহার করতে হবে, অন্য কালার নেই। অ্যাকাস্টম টু হার্ড ওয়ার্ক, হি ইজ নট অ্যাডিক্টেড টু এনি ব্যাড থিং, মানে ও কোনো খারাপ জিনিসে কি নেশাগ্রস্ত নয়। এর পরবর্তীতে কি দেওয়া আছে? হি ইজ নট অ্যাভার্স টু এনি হার্ড ওয়ার্ক। এখানে অ্যাভার্স বলতে গেলে আমরা কি বুঝি? অ্যাভার্স হলো বিমুখ, মানে ও কোনো হার্ড ওয়ার্কের বিমুখে নেই, ও সবসময় হার্ড ওয়ার্কের পক্ষে, বিরুদ্ধে নেই, এই বিষয়টা। এরপর কি? হি ক্লিনজেস ড্যাশ হিজ ডিটারমিনেশন। এখন হলো ডিটারমিনেশন বলতে গেলে আমরা কি বুঝি? বেসিক্যালি ডিটারমিনেশন বলতে গেলে আমরা বুঝি হলো দৃঢ়তা। এখন বিষয়টা তুমি একটু চিন্তা ভাবনা করো তো, যখন আমি রুলসগুলি পড়াচ্ছিলাম তখন আমি কি বলেছিলাম যে আমরা টু কখন ব্যবহার করি? টু ব্যবহার করি হলো যখন আমরা দেখি কোনো একটা পার্টিকুলার জিনিস আরেকটা পার্টিকুলার জিনিসের দিকে ওই ডিরেকশনে যাচ্ছে, ওই জিনিসটা বোঝানোর জন্যই আমরা টু ওয়ার্ডটা, মানে টু প্রিপোজিশনটা ব্যবহার করে থাকি, রাইট? সো এখানে দেখো তো, হি ক্লিনজেস ড্যাশ হিজ ডিটারমিনেশন, মানে কি ও ওর দৃঢ়তার দিকে, দৃঢ়তাকে মানে জাপটে ধরে। ক্লিনজেস মানে কি? ক্লিনজেস মানে যে লেগে লেগে থাকা বা জাপটে ধরা, এই বিষয়টা। সো ও ওর দৃঢ়তাকে জাপটে ধরে, ও ওর দৃঢ়তাকে জাপটে ধরে। তো ওইখানে কি ওই দৃঢ়তার ডিরেকশনে ও যাচ্ছে না? তো ফর দ্যাট রিজন হোয়াট উই উইল ইউজ?
টু, সিন্স হি ইজ ইউজ টু হার্ড ওয়ার্ক, এখানে ইউজ টু আর অ্যাকাস্টম টু দুইটাই কি তোমার অভ্যস্ত বোঝানোর জন্য ব্যবহার করা হচ্ছে। হি ইজ ইউজ টু হার্ড ওয়ার্ক, হি ইজ নট ডাউটফুল ড্যাশ হিজ সাকসেস। এখন বিষয়টা হলো যে কখন আমরা অ্যাবাউট ইউজ করি বলো তো? যখন আমাদের মনে হয় যে আমরা কোনো একটা সম্বন্ধে মানে কোনো কিছুর সম্বন্ধে কথা বলছি, কোনো কিছুর ব্যাপারে কথা বলছি, কোনো কিছুর সম্পর্কে কথা বলছি, তখনই কি আমরা অ্যাবাউট ওয়ার্ডটা ব্যবহার করে থাকি। এখানে দেখো তো, হি ইজ নট ডাউটফুল ড্যাশ হিজ সাকসেস, মানে কি ও ওর সফলতার ব্যাপারে ডাউটফুল না। তাহলে আমরা এখানে কি ব্যবহার করব? অ্যাবাউট ব্যবহার করব। হি ইজ ভেরি মাচ কনসিয়াস ড্যাশ হিজ ডিউটিস। সো এখন বিষয়টা হলো যে ও কি সচেতন কিসের ব্যাপারে? অফ হিজ ডিউটিস। কনসিয়াসের পরে আমরা নর্মালি অফ লিখি। এখানের মধ্যে আরো অনেক কিছুই দেওয়া যায়, যেমন একটা গ্যাপেরই মাল্টিপল অ্যান্সার হতে পারে, কিন্তু মাল্টিপল কারেক্ট অ্যান্সার হতে পারে অনেস্টলি। সো এই বিষয়টাই। তার পরবর্তীতে কি দেওয়া আছে দেখো, হি বিহেভস ওয়েল ড্যাশ অল, মানে ও বিহেভ করে ভালোভাবে সবার। এখন যদি এটা বাংলাতে কনভার্ট করো কি হবে? ও বিহেভ করে ভালোভাবে সবার সাথে। আর সাথে ওয়ার্ডের ইংলিশ কি? উইথ। আই থিঙ্ক ইউ আন্ডারস্টুড হোয়াট আই ওয়াজ ট্রাইং টু সে। যে প্রত্যেকটা সেন্টেন্স মানে একটা সেন্টেন্সের সবগুলি ওয়ার্ডের বাংলা যেগুলি তুমি জানো ওগুলি মাথায় আনো, ওই বাংলা ওয়ার্ডগুলি দিয়ে একটা সেন্টেন্স ফর্ম করো। যেই ওয়ার্ডটা তোমার এখানে মনে হচ্ছে মিসিং আছে ওটারই ইংলিশ ওয়ার্ডটা এখানে বসিয়ে দাও, দেখবে অ্যান্সার হয়ে গেছে। এটাই। সো 1 নাম্বারটা ডান হয়ে গেল, আমরা 2 নাম্বারে চলে যাই। সো এখানে আমাদের কি দেওয়া আছে দেখো, স্পিকিং ইল, মানে স্পিকিং মানে কি কথা বলা, আর ইল মানে কি খারাপ। মানে ইল নর্মালি হলো অসুস্থ, বাট স্পিকিং ইল বলতে গেলে আমরা বুঝি হলো কারোর ব্যাপারে খারাপ কথাবার্তা বলা, ওই বিষয়টা। স্পিকিং ইল ড্যাশ আদার্স ইজ আ ভেরি ব্যাড হিউম্যান টেন্ডেন্সি, মানে স্পিকিং ইল ড্যাশ আদার্স। সো এই বিষয়টা হলো যে অন্যের ব্যাপারে খারাপ কথা বলা মানুষের একটি খারাপ টেন্ডেন্সি, এটা আমাকে জিজ্ঞেস করা হয়েছে, মানে বলা হয়েছে। সো ইফ আই ওয়ান্ট, তাহলে এখানে কি বলা যায়? খারাপ ব্যাপারে না, তো স্পিকিং ইল অ্যাবাউট আদার্স, ঠিক আছে। বাট অ্যাকর্ডিং টু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস, ওটা বলতে পারো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ভিতরেও আসবে না। জিনিসটা হলো যে নর্মালি আমরা যখন কথাবার্তা বলার কথা বলি, যেখানে আমি আরেকজনের ব্যাপারে কথাবার্তা বলছি, তখন আমরা অফ ওয়ার্ডটা ব্যবহার করি আফটার দ্যাট, মানে আফটার এটার পরে যখনই আমাদের কোনো প্রিপোজিশন আসবে আমরা অফ ওয়ার্ডটা ব্যবহার করি। ইটস নট দ্যাট অ্যাবাউট দিলে ভুল হবে, বাট অফটা হলো মোর রাইট, মোর সফিস্টিকেটেড, যদি শুনতে ভালো লাগে জিনিসটা। সো আমরা বলছি স্পিকিং ইল অফ আদার্স is a very bad human tendency. It develops a negative inclination dash one's mind. তো এখানে কি বলা হচ্ছে যে এটা কি করে? ডেভেলপ করে একটা নেগেটিভ ইনক্লাইনেশন আমাদের মাইন্ডে, একজনের মস্তিষ্কে একটি নেগেটিভ ইনক্লাইনেশন ডেভেলপ করে। এখন মস্তিষ্কের ভিতরে ডেভেলপ করে না, নাকি মস্তিষ্কের বাইরে ডেভেলপ করে? আমাদের চুলের মধ্যে ডেভেলপ করবে? অবভিয়াসলি না। তাহলে কি অ্যান্সার হবে? ইনক্লাইনেশন ইন ওয়ানস মাইন্ড। দিস হ্যাবিট tempts one to indulge dash a negative approach out of his unsound mind. এখানে আনসাউন্ড বলতে গেলে আমরা বুঝছি হলো অসুস্থ মস্তিষ্ক, মানে বলছে যে যারা নর্মালি আরেকজনের ব্যাপারে খারাপ কথাবার্তা বলে তাদের মস্তিষ্কের মধ্যে একটা নেগেটিভ ইনক্লাইনেশন থাকে, যেটা আস্তে আস্তে তাদের মস্তিষ্ককে অসুস্থ বানায় ফেলে। কারণ কি যারা এগুলি করে তাদের মনে করো একটা টেন্ডেন্সি থাকে শুধু গসিপ করার, আরেকজনের নামে শুধু খারাপ কথা বলার, ওটা একটা অভ্যাস হয়ে যায়। ওইটা কি তারা আনসাউন্ড মাইন্ড বা অসুস্থ মস্তিষ্ক বলছে, এই বিষয়টা। সো এখন বিষয়টা যদি চিন্তা ভাবনা করো, এখানের মধ্যে দিস হ্যাবিট টেম্পটস ওয়ান টু ইন্ডালজ মানে হলো যে লাইক ওই কাজটা আরো বেশি করে করার বিষয়টা। ইন্ডালজ ড্যাশ আর নেগেটিভ অ্যাপ্রোচ আউট অফ হিজ আনসাউন্ড মাইন্ড। সো ওয়েট, এখন বিষয় হলো তুমি এখন যদি চিন্তা ভাবনা করো একটা কাজ হচ্ছে, ইন্ডালজ মানে হলো ডুবে যাওয়া কাইন্ড অফ, আর এখানের মধ্যে যে মিনিংটা ইউজ হচ্ছে ওটা হলো এই কাজটা আরো বেশি করা। সো এখানের মধ্যে ইন্ডালজ ইন হবে, মানে এই কাজের মধ্যে, এই খারাপ কাজটার মধ্যে আস্তে আস্তে ডুবে যাওয়া, এই জিনিসটা বোঝানোর জন্যই এটা বলা হচ্ছে অ্যাকচুয়ালি। সো ইন্ডালজ
indulge in a negative approach out of his unsound mind. সো এই জিনিসটা অনেক বেশি ইম্পর্টেন্ট। নর্মালি ইন্ডালজ বলতে গেলে আমরা কি বুঝি, যাই ডুবে যাওয়া, রাইট? এই জন্যই কি বলে পানির মধ্যে বা পানির ভিতরে ডুবে যাচ্ছে, এই কারণে ইন্ডালজ ইন বলছিলাম। বাট আমার এখানের মধ্যে কি যে খারাপ এই কাজটার মধ্যে আস্তে আস্তে করতে করতে সে ডুবে যায়, এই ওয়ার্ডের মিনিংয়েই ব্যবহার করা হয়েছে এইটাই। সো নেক্সটে যাই, ইট লিভস ব্যাড এফেক্টস ড্যাশ হিউম্যান ইন্ডিভিজুয়ালস অ্যান্ড সোসাইটি। সো এটা কি একটা খারাপ প্রভাব ফেলে যায় কাদের উপরে, হিউম্যান ইন্ডিভিজুয়ালসদের উপরে আর সমাজের উপরে। সো এখন যদি একটু চিন্তা ভাবনা করি যে আমার এখানের মধ্যে কি দেওয়া যায়, যে এই যে খারাপ যে প্রভাবটা পড়ছে কাদের উপরে পড়ছে, হিউম্যান ইন্ডিভিজুয়ালস অ্যান্ড সোসাইটি উপরে পড়ছে, তার মানে কি অন হবে এখানে। ইট অলসো হ্যাম্পার্স দ্য হ্যাপি অ্যান্ড স্মুথ রান ড্যাশ দ্য সোসাইটি। সো কাদের মানে বলছে ইট অলসো হ্যাম্পার্স মানে খারাপ প্রভাব পড়ছে, দ্য হ্যাপি অ্যান্ড স্মুথ রান মানে সোসাইটি মানে সমাজ এর চলার পথে খারাপ প্রভাব পড়ছে, সমাজ এর, অফ দ্য সোসাইটি। এখানের মধ্যে এই যে ছোট ছোট বিষয়গুলি অনেক বেশি ইম্পর্টেন্ট কেন হয়, কাজ আমি এখানে কি বলছি, খারাপ প্রভাব পড়ছে কি হ্যাপি অ্যান্ড স্মুথ রান কাদের, সমাজ এর, এর ওয়ার্ডের ইংলিশ কি অফ দ্য সোসাইটি হবে এখানের মধ্যে। সো 3 নাম্বার, ইমেল হ্যাজ ব্রট ড্যাশ আর রেভলিউশন ইন মডার্ন কমিউনিকেশন। সো এখানের মধ্যে ইমেল তো সবাই জানি, রাইট? সেখানে বলছি ইমেল হ্যাজ ব্রট মানে ইমেল নিয়ে এসেছে একটি রেভলিউশন ইন মডার্ন কমিউনিকেশন। সো এখন যদি একটা জিনিস চিন্তা করো, ব্রট ড্যাশ আর রেভলিউশন ইন মডার্ন কমিউনিকেশন। সো মেইন জিনিসটা কি জানো, অ্যাবাউট যেই ওয়ার্ডটা আছে এখানে আমরা অ্যাবাউট ব্যবহার করব, বাট দ্য রিজন ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য রিজন ফার্স্ট। নর্মালি অ্যাবাউট ওয়ার্ডটা আমরা যখন ব্যবহার করি তখন একটা কারণে ব্যবহার করি মোস্টলি, ওটা হলো যে কোনো কিছুর সম্বন্ধে কথা বলা হচ্ছে, কোনো কিছুর সম্পর্কে কথা বলা হচ্ছে, কোনো কিছুর ব্যাপারে কথা বলা হচ্ছে, ফর দিস রিজনস, রাইট? আর অন্য আরেকটা রিজন থাকে যেটার কারণেও আমরা অ্যাবাউট ওয়ার্ডটা ব্যবহার করে থাকি মাল্টিপল টাইমস ইন রেগুলার কনভারসেশনস। ওইটা হলো যে অ্যারাউন্ড বুঝাতে বা ব্যাপ্তি বুঝাতে, যে অনেক বড় ব্যাপ্তিতে এই কাজটা হচ্ছে, যে অনেক বড়, বুঝছোই তো, অনেক প্রভাবটা অনেক বেশি ব্যাপ্তি নিয়ে কাজটা করা হচ্ছে, ফর দোজ কাইন্ডস অফ থিংস আমরা অ্যাবাউট ব্যবহার করে থাকি। সো এখন এখানের মধ্যেও কি ইমেল কি একটা বড় ব্যাপ্তিতে ওর প্রভাবটা ফেলতে পেরেছে না, যেটার কারণে কি এটা বড় একটা রেভলিউশন হয়ে গেছে। ফর দিস রিজন আমরা বলতে পারি ব্রট অ্যাবাউট আর রেভলিউশন ইন মডার্ন কমিউনিকেশন। অ্যাবাউট আরেকটা কারণেও ব্যবহার করা হয় যে অ্যারাউন্ড বুঝাতে, মানে কোনো কিছুর চারপাশে জিনিসটা আছে সব কিছুই, মানে এই যতগুলি মিনিং আমি বলছি সবগুলি আমি লেকচার 1-2 এর মধ্যে বুঝিয়েছিলাম, বাট একটু মনে করিয়ে নাও কারণ এগুলি অনেক সময় মানুষ ভুলে যায়। সো এটা গেল ব্রট অ্যাবাউট আ রেভলিউশন ইন মডার্ন কমিউনিকেশন। মেসেজেস ক্যান বি ট্রান্সমিটেড ড্যাশ ওয়ান কান্ট্রি টু আনাদার উইদিন সেকেন্ডস। সেখানে কি বলা হচ্ছে, মেসেজেস ক্যান বি ট্রান্সমিটেড মানে কি পাঠানো। সো এখন ট্রান্সমিটেড যে পাঠাবে সে কি এক কান্ট্রি থেকে আরেক কান্ট্রিতে পাঠাবে, থেকে ওয়ার্ডের ইংলিশ কি ফ্রম। তো এখানে কি হবে, ফ্রম ওয়ান কান্ট্রি টু আনাদার উইদিন সেকেন্ডস। এর পরবর্তীতে দেখো কি দেওয়া আছে, ট্রেড অ্যান্ড কমার্স মানে ব্যবসা, মেনলি ব্যবসা হ্যাজ বিকাম গ্রেটলি ডিপেন্ডেন্ট ড্যাশ দি স্পিডি মোড অফ কমিউনিকেশন। মানে যত রকমের বিজনেস আছে অনেক বেশি নির্ভরশীল হয়ে গেছে, কিসের উপরে নির্ভরশীল হয়ে গেছে, এই যে স্পিডি মোড অফ কমিউনিকেশনের উপরে। এখন উপরে ওয়ার্ডের ইংলিশ কি, ডিপেন্ডেন্ট অন হবে তাহলে। So it has however not reached everyone, especially dash developing countries. So এখন বিষয়টা হলো বলছে যে however এটা কি এখন পর্যন্ত সবার কাছে পৌঁছে যায়নি, যেহেতু পৌঁছায়নি তাহলে এটা কথা কি অ্যাকচুয়ালি বলছে, স্পেশালি ডেভেলপিং কান্ট্রিজে। স্পেশালি মানে অনেক স্পেসিফিক্যালি বলছে যে ডেভেলপিং কান্ট্রিজের মধ্যে এখনো পৌঁছায়নি। ডেভেলপিং কান্ট্রিজের ভিতরে এখন পর্যন্ত পৌঁছায়নি। এখন ডেভেলপিং কান্ট্রিজের ভিতরে ইংলিশটা কি অ্যাকচুয়ালি, ইন ডেভেলপিং কান্ট্রিজ। তাহলে অ্যান্সার কি হবে, ইন ডেভেলপিং
countries like ours, as most people can't afford to have a personal computer. But even here, people have started using commercially operated email facilities dash important purposes. মানে বলছে even here মানুষরা কি শুরু করেছে, মানুষরা শুরু করেছে ব্যবহার করা ব্যবসায়ের জন্য অপারেটেড ইমেল ফ্যাসিলিটিস, মানে নর্মালি ইমেলের যে কাজকর্মগুলি আছে ওগুলি শুরু করেছে কিসের জন্য, ইম্পর্টেন্ট পারপাসেসের জন্য। কিসের জন্য? ইম্পর্টেন্ট পারপাসেসের জন্য, জরুরি কাজকর্মের জন্য শুরু করেছে। এখানে জন্য ওয়ার্ডের ইংলিশ কি? ফর। এখানে অ্যান্সার কি হবে? ফর। সো এরকম ভাবেই আমরা মিনিংটা বুঝবো, মিনিংটা বুঝে যেটার সাথে আমাদের মনে হয় যে যেই প্রিপোজিশনের সাথে এই মিনিংটা সামঞ্জস্যপূর্ণ ওটাকেই ব্যবহার করব। দ্যাটস অল, নাথিং এলস। এর পরবর্তীতে দেখো কি দেওয়া আছে, আ গুড স্টুডেন্ট ইজ নেভার ইনডিফারেন্ট ড্যাশ হিজ স্টাডিজ। সো এখানের মধ্যে হলো যে নর্মালি একটা ভালো ছাত্র কখনো ইনডিফারেন্ট না, মানে ফোকাস করে না এরকম না। ইনডিফারেন্ট মানে ইনডিফারেন্ট বলতে গেলে বুঝতে পারো যে ফোকাস করছে না, অ্যাভয়েড করে বা পছন্দ করে না এরকম বিষয়টা, বা করেই না অ্যাকচুয়ালি, এই বিষয়টাকে কি আমরা ইনডিফারেন্ট বুঝি। সো ইনডিফারেন্ট ড্যাশ হিজ স্টাডিজ। সো ওর পড়াশোনার প্রতি অমনোযোগী নয়। একটি ভালো ছাত্র পড়াশোনার প্রতি অমনোযোগী নয়। এখানে প্রতি ওয়ার্ডটা দিয়ে কি বোঝাচ্ছে? যে পড়াশোনার দিকে যাচ্ছে, এই পড়াশোনার দিকে ও কোনো রকমের অমনোযোগী নয়, এই জিনিসটা বোঝানোর জন্য। সো আমার এখানের মধ্যে কি হবে? টু হবে। ইনডিফারেন্ট টু ও একটা লাইক অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। সো এই যে ওয়ার্ডগুলি এখানের মধ্যে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ইভেন দো দিস কামস ফ্রম আ ল্যাঙ্গুয়েজ, আর ল্যাঙ্গুয়েজের মধ্যে অনেক সময় লজিক থাকে না, এই সবগুলি প্রিপোজিশনেরই নিজস্ব লজিক আছে যে কেন আমি আর এই জায়গায় বা কেন আমি একটা পার্টিকুলার সেন্টেন্সের মধ্যে এই পার্টিকুলার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটাই ব্যবহার করব, কেন এই পার্টিকুলার ভার্বের পরে আমার এই পার্টিকুলার প্রিপোজিশনটা বসলো। সো লজিকগুলি হলো সেম, যেই রুলসগুলি আমি পড়িয়েছিলাম ওইগুলোই। জাস্ট মনে করো আমি যেটা বলেছিলাম 95% অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের লজিক একেবারে কারেক্ট থাকে, 5% মনে করো চলিত ভাষা থেকে আসে, ওই সময় একটু আপ অ্যান্ড ডাউন হয়, ওইগুলি রেগুলার ফর্মাল ইংলিশের মধ্যে এত একটা আসেও না। কিন্তু যেগুলি আমার মনে হয়েছে যে তোমার হয়তো বা তোমাদের জন্য একটু ইম্পর্টেন্ট, ওইগুলি আমি রাখার চেষ্টা করেছি, দোজ এক্সেপশনস। তো তুমি সবগুলি শেষ করলে তোমাদের পুরোপুরি জিনিসটা হয়ে যাবে এইটাই। সো নেক্সটে কি আছে? হি ডাজন্ট লার্ন থিংস ড্যাশ রোট। সো এখন বিষয়টা হলো ও শেখে না। তো এইটা যে আমাদের বলছে এখানে রোটের মাধ্যমে ও জিনিসপত্র শেখে না। মাধ্যমে ওয়ার্ডের ইংলিশ কি? বাই। সো হি ইজ অলওয়েজ কিউরিয়াস অ্যান্ড ইনোভেটিভ, হিজ থার্স্ট ড্যাশ নলেজ নোজ নো বাউন্ডস। তো ওর তৃষ্ণা কিসের জন্য? জ্ঞানের জন্য, নোজ নো বাউন্ডস। সো জন্য ওয়ার্ডের ইংলিশ কি? ফর। সো নেক্সটে কি দেওয়া আছে? হি ডাজন্ট কনফাইন হিমসেলফ টু দ্য ট্র্যাডিশনাল স্টাডিজ। হি ডাজন্ট কনফাইন হিমসেলফ ট্র্যাডিশনাল স্টাডিজ। সো এখানে যদি একটু চিন্তা ভাবনা করি, হি ইজ অ্যাওয়্যার অফ ডিরেক্টলি জিনিসটা হলো যে অ্যাওয়্যার অফ দ্য কারেন্ট অ্যাফেয়ার্স অফ দ্য ওয়ার্ল্ড। কারেন্ট অ্যাফেয়ার্স অফ দ্য ওয়ার্ল্ডের মধ্যে কারেন্টলি কি ঘটছে ওইগুলির ব্যাপারে ও কি অ্যাওয়্যার, সচেতন। সো ওই জিনিসগুলির জন্য ও সচেতন, বা ওই জিনিসগুলির ব্যাপারে ও সচেতন। এর ওয়ার্ডের ইংলিশ কি? নর্মালি আমরা বুঝি হলো অফ, আর অ্যাওয়্যার অফও হলো একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। নেক্সটে কি দেওয়া আছে? হি লিসেন্স টু হিজ টিচার্স অ্যান্ড অ্যাবাইডস বাই দেয়ার অ্যাডভাইস। সো এই যে অ্যাবাইডস একেবারে নাম্বার ওয়ানে ছিল, অ্যাবাইড বাই, মেনে চলা। সো আমাদের কি হবে? অ্যাবাইডস বাই দেয়ার অ্যাডভাইস। তো এখানে বলছে যে ও ওর টিচার্সদের কথা শোনে এবং তাদের কথা বা তাদের অ্যাডভাইসগুলি মেনে চলে। সো আমিও আশা করবো তোমরাও আমার অ্যাডভাইসগুলি মেনে চলবা আর ভালোভাবে পড়বা, এইটাই। সো উইথ দিস আমাদের 4 নম্বর কোশ্চেনটাও ডান। আমরা 5 নম্বরে চলে যাই। ট্রিজ আর ভেরি এসেনশিয়াল ফর আওয়ার এক্সিস্টেন্স। ফর বলে ফেলছি না। সো এখন বিষয়টা হলো সরি ফর দিস, এক মিনিট।
শেষ আমি। সো নেক্সটে এখানে দেওয়া আছে ট্রিজ আর ভেরি এসেনশিয়াল ড্যাশ আওয়ার এক্সিস্টেন্স। সো গাছরা অনেক বেশি প্রয়োজনীয় ড্যাশ আওয়ার মানে আমাদের অস্তিত্ব, আমাদের অস্তিত্বর জন্য গাছরা অনেক বেশি প্রয়োজনীয়। আর জন্য ওয়ার্ডের ইংলিশ কি? ফর। নেক্সট কি দেওয়া আছে দেখো, দে প্রোটেক্ট দ্য রিচ টপ সয়েল ড্যাশ গেটিং ওয়াশড অ্যাওয়ে। সো এখানের মধ্যে যদি একটু দেখো যে দে প্রোটেক্ট দ্য রিচ টপ সয়েল, এখানে রিচ টপ সয়েল বলতে গেলে কি বোঝাচ্ছে? যেমন মনে করো কোনো একটা মাটির উপরের যে লেয়ারগুলি থাকে ওগুলি একটু রিচ থাকে, ওগুলি বেশি ফার্টাইল থাকে, ওগুলির কথা বলছে সে, যে দে প্রোটেক্ট দ্য রিচ টপ সয়েল ড্যাশ গেটিং ওয়াশড অ্যাওয়ে। মানে নর্মালি কি হয় যে ওয়েট নর্মালি কি হয় যে নর্মালি যখন জল আসে তখন নদী ভাঙনের কথা মনে আছে তোমাদের? মনে হয় পড়িয়েছিলাম না মেহেরজানের কাহিনী? ওটার মধ্যে কি হয়েছিল? আমি একটা সলিউশন বলেছিলাম না, যে যদি নদীর তীরগুলির মধ্যে গাছ লাগিয়ে দেওয়া হয় তখন কি ওই গাছের যে রুটসগুলি আছে ওগুলি এই নদীর মাটিকে মানে তীরের মাটিগুলিকে শক্তভাবে ধরে রাখবে, তখন কি ওগুলি আর বেয়ে চলে যাবে না ইরোশনের জন্য। এই জিনিসটাই আমি বুঝাচ্ছি, যে তারাও এটাই বলছে যে দে প্রোটেক্ট দ্য রিচ টপ সয়েল ড্যাশ গেটিং ওয়াশড অ্যাওয়ে বাই রেন ওয়াটার অ্যান্ড ফ্লাডস। সো ওটা যাতে চলে না যায়, ওটা যাতে বেয়ে চলে না যায়, বয়ে চলে না যায়, এই জন্য কি আমরা এই গাছগুলি ইম্পর্টেন্ট, কারণ ওদের রুটসগুলি ধরে রাখে মাটিটাকে, ওগুলি আর চলে যেতে পারে না ইরোশনের কারণে। সো এগুলি থেকে রক্ষা করে গাছ। আর থেকে ওয়ার্ডের ইংলিশ কি? ফ্রম। নেক্সট, we can see trees being grown along the mountain slopes dash the road sides in the parks and gardens. সো এখন বিষয়টা হলো যে এখানে বলছে যে ট্রিজগুলিকে কোথায় কোথায় তারা দেখে। সো ওই জিনিসটা যদি আমরা চিন্তা ভাবনা করি যে we can see trees being grown along the মাউন্টেন স্লোপস, মানে মাউন্টেন মানে পাহাড়ের যে ঢালগুলি থাকে ওই ঢালগুলির বরাবরে আমরা দেখি ট্রিজ বড় হচ্ছে। তারপর দ্য রোড সাইডস, এখন রোড যে সাইডসগুলি আছে, যে রাস্তাগুলি আছে ওইগুলির উপরেও ট্রিজ থাকতে পারে, ওগুলির পাশ দিয়েও ট্রিজ থাকতে পারে, তোমার যেটা মন চায় ওটা অ্যান্সার করতে পারো। এখন মনে করো আমি এখানের মধ্যে চাইলে অন দ্য রোড সাইডও লিখতে পারি, বা আমরা চাইলে বাই দ্য রোড সাইডও লিখতে পারি, যে এটা মাটির উপরে বলি কেন, এই রাস্তার উপরেও গাছ আছে, রাস্তার সাইড দিয়েও গাছ যাচ্ছে। সো বোথ আর ওকে, উইচ এভার ইউ ওয়ানা ইউজ। সো নেক্সটে কি দেওয়া আছে, ইন দ্য পার্কস অ্যান্ড গার্ডেন্স দে অ্যাড বিউটি ড্যাশ আওয়ার লাইফস, আমাদের লাইফে তারা বিউটি অ্যাড করে। সো বিউটি টু আওয়ার লাইভস। সো দে প্রোভাইড আস, এখন দে প্রোভাইড আস ড্যাশ ফুড উড শেড শেল্টার অ্যান্ড সো অন, তারা কি আমাদেরকে প্রোভাইড করে। এখন কি কি জিনিসপত্র প্রোভাইড করে, যেমন প্রোভাইড উইথ একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, তারা আমাদেরকে এই জিনিসগুলির সাথে প্রোভাইড করছে। সো অ্যান্সার কি হবে? উইথ। সো এই বিষয়গুলি ইম্পর্টেন্ট, যে কোন পার্টিকুলার ওয়ার্ডের পিছনে তুমি কোন পার্টিকুলার ওয়ার্ডটা বসাচ্ছ আর কোন মিনিংটাকে বজায় রাখার জন্য আমি কোন প্রিপোজিশনটা ব্যবহার করছি, ওই জিনিসটা বোঝো, তাহলে দেখবা সব কিছুই ইজি লাগছে। সো আমাদের এটাও ডান। লেটস গো ফর 6 নাম্বার। 6 নাম্বারের মধ্যে কি দেওয়া আছে দেখো, আই এম নাও ওয়ার্কিং, I am now working in a hospital as a nurse. I started working dash the 1st of June. My salary isn't so good. So এখানের মধ্যে কি বলা হচ্ছে, I started working. এক মিনিট, হ্যাঁ, so I started working ড্যাশ দ্য 1st of June. সো আমি ওখানে কাজ করা শুরু করেছিলাম। এখন বিষয়টা হলো এই জায়গায় আমি একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসাবো, কিন্তু এর পরবর্তীতে আমার একটা সময়ের দেওয়া আছে, মানে টাইমের ব্যাপারে কথাবার্তা বলা হচ্ছে, মানে একটা ডেটের ব্যাপারে কথাবার্তা বলা হচ্ছে, রাইট? যেহেতু এখানে একটা ডেটের ব্যাপারে কথাবার্তা বলা হচ্ছে, সো তোমাদের আমি কি বুঝিয়েছিলাম যে যখনই আমরা এই ধরনের কিছু করি তখন আমাদের কি ব্যবহার করতে হয়, অন ব্যবহার করব, স্টার্টেড অন। মাই স্যালারি ইজেন্ট সো গুড, মানে আমার স্যালারি এত একটা ভালো না, বাট আই ডোন্ট কেয়ার ড্যাশ মানি, মানে কি আমি টাকা পয়সার ব্যাপারে কেয়ার করি না।
এটা কি? হ্যাঁ, সো বাট আই ডোন্ট কেয়ার ড্যাশ মানি। সো আমি টাকা পয়সার ব্যাপারে কেয়ার করি না। সো এখানে অ্যাবাউট মানে ব্যাপারের ওয়ার্ডটার ইংলিশ কি? অ্যাবাউট। তো আমাদের কি আসবে? অ্যাবাউট মানি। টু মি ওয়ার্ক ইজ দ্য ইম্পর্টেন্ট থিং। আমার জন্য কাজই সবচেয়ে বেশি জরুরি জিনিস। হাউএভার ইটস ভেরি হার্ড ওয়ার্ক লুকিং ড্যাশ দ্য পেশেন্টস। সো লুকিং আফটার দ্য পেশেন্টস। এখন বিষয়টা কেন আসবে ওটা হলো যে যেই অসুস্থ লোকজন থাকে তাদেরকে তাদের পরে পরে যাওয়া, তাদেরকে টেক কেয়ার করা, ওটাকে কি বলা হয়? লুকিং আফটার। সো লুকিং আফটার দি পেশেন্টস। আই এম সাফারিং ড্যাশ ব্যাক অ্যাক এট দ্য মোমেন্ট। সো এখানের মধ্যে বলা হচ্ছে সো আই অ্যাম সাফারিং ড্যাশ ব্যাক এক অ্যাট দ্য মোমেন্ট। সো ব্যাক এক বলতে গেলে আমরা বুঝি হলো পিঠের যে ব্যথা থাকে না, পিঠের ব্যথার জন্য। আমারও পিঠের ব্যথা। সো যাই হোক, মেনলি বলা হচ্ছে আই এম সাফারিং ড্যাশ, মানে আমি পিঠের ব্যথা থেকে কি সাফার করছি অ্যাট দিস মোমেন্ট, এই মুহূর্তে। থেকে ওয়ার্ডের ইংলিশ কি? আই এম সাফারিং ফ্রম back ache at the moment, but please don't worry about me. I'm taking medicine and will be all right in a day or two. I just try to forget all the problems and concentrate dash the job. So আমি কি কনসেন্ট্রেট করতে চাচ্ছি কিসের উপরে? আমার জবের উপরে। সো এখানে কি হবে? কনসেন্ট্রেট অন দ্য জব, এইটাই। সো মেইনলি এখানের মধ্যে কি বলা হলো, মানে এখানে একটা নার্সের ব্যাপারে কথাবার্তা বলা হচ্ছে যে তার জীবনে কি হচ্ছে, সে টাকার জন্য কাজ করছে না, সে কাজটা ভালো লাগে এই জন্য করছে। তার জীবনে তার শরীরে অনেক বেশি অসুবিধা, মানে ব্যাক এক অ্যান্ড এইসব জিনিসপত্র হচ্ছে, বাট সে স্টিল কাজটা কন্টিনিউ করতে চাচ্ছে, থিংস লাইক দ্যাট। সো দ্য অলিম্পিক গেমস ওয়ার নেমড ড্যাশ দ্য টাউন অফ অলিম্পিয়া ইন গ্রিস। এখন বিষয়টা হলো যে যখনই আমরা দেখি যে একটা জিনিসের নামের পরে আরেকটা জিনিসের নাম রাখা হয়েছে, এখানে কিন্তু পরে বলতে গেলে যে সময়ের পরে ওটা বোঝাচ্ছি না, ওই নামের উপরে আরেকটা নাম রাখা হয়েছে। যেমন আমার নাম ধ্রুব, আমার নাম ধ্রুব দেখে আরেকজন আমার নাম থেকে শুনে তার একটা ফ্রেন্ডের নামে ধ্রুব লেখা দিল, ওই জিনিসটা কি নেমড আফটার মি হয়ে গেল না, এই বিষয়টা। সো এরকম সময় আমরা নেমড এরপরে আফটার লিখি, কারণ কি আমার নামের পরে তার নামটা লেখা হচ্ছে বা তার নামটা দেওয়া হয়েছে, এই বিষয়টা। সো এখানে কি বলা হয়েছে? দ্য অলিম্পিক গেমস ওয়ার নেমড। অলিম্পিক যে গেমস আছে ওটা কি নামকরণ করা হয়েছিল কিসের পরে? দ্য টাউন অফ অলিম্পিয়া ইন গ্রিস। সো ওই টাউন অফ অলিম্পিয়া ইন গ্রিসের নামের উপরেই কি এই অলিম্পিক গেমসের নামটা বের করা হয়েছিল। তো এই জিনিসটার নামে কি নেমড আফটার। নেক্সট কি দেওয়া আছে? ইন দোজ ডেজ গ্রিস ওয়াজ ডিভাইডেড মেনি সিটিজ। সো এখন যদি একটু চিন্তা ভাবনা করি, ইন দোজ ডেজ গ্রিস ওয়াজ ডিভাইডেড ইন মেনি সিটিজ, মানে অনেকগুলি ছোট ছোট সিটিজ ছিল যেটা কি গ্রিসের মধ্যে ডিভাইডেড অবস্থায় ছিল গ্রিস ওই সময়। গ্রিস ইন মেনি সিটিজ, দে ইউজ টু ফাইট ড্যাশ দেমসেলস। এখন তারা কি মারামারি করত তাদের মধ্যে। সো আমি তোমাদের দুইটা ওয়ার্ড শিখিয়েছিলাম না, একটা হলো বিটুইন, একটা হলো অ্যামাং। অ্যামাং আমরা কখন ব্যবহার করি? যখনই আমরা দেখব যে দুইয়ের অধিক মানুষের মধ্যে কোনো একটা কাজ হচ্ছে, তখন আমরা অ্যামাং ব্যবহার করব। আর যখনই আমরা দেখব দুইজন মানুষের মধ্যে কোনো একটা কাজ করা হচ্ছে, তখন বুঝবো বিটুইন ব্যবহার করব। মানে দুইটা জিনিস বা দুইটা মানুষ বা দুইয়ের অধিক মানুষ বা দুইয়ের অধিক জিনিস, এই বিষয়টা। দুইয়ের অধিক জিনিসের জন্য অ্যামাং, আর দুইজনের জন্য দুইটা জিনিসের জন্য বিটুইন, এটাই। সো যেহেতু দেমসেলস বলেছে আর অনেকগুলি সিটিজ অ্যাকচুয়ালি ছিল, এটা অবভিয়াসলি দুইয়ের অধিক ছিল। ফর দ্যাট রিজন উই উইল বি ইউজিং হোয়াট? অ্যামাং দেমসেলস। A man named Iphitos was concerned dash such wasteful stripes. সো একজন লোক ছিল যার নাম ছিল ইফিটোস, ও কি অনেক বেশি কনসার্ন ছিল, অনেক বেশি দুশ্চিন্তা করছিল কিসের উপরে বা কিসের জন্য? ও দুশ্চিন্তা করছিল এই যে ঝামেলাগুলি ছিল, এই ওয়েস্টফুল স্ট্রাইপসের জন্য ও দুশ্চিন্তা করছিল। সো কনসার্নড অ্যাবাউট, মানে এই ব্যাপারে ও দুশ্চিন্তা করছিল না, এই কারণে কি হবে? কনসার্নড অ্যাবাউট। সো নেক্সট কি দেওয়া আছে? হি হিট ড্যাশ আ প্ল্যান। ও একটা প্ল্যান কি চিন্তা করলো, এখানে কি হবে? হি হিট আপন আ প্ল্যান টু সেট আপ পিস ইন দ্য কান্ট্রি, হিজ প্ল্যান ওয়ার্কড ওয়েল। এই যে অলিম্পিক গেমসের নামটা, আবার অলিম্পিক গেম শুরু করাটা
পিছনে কে ছিল? ইফিটোস ছিল, যেই নর্মালি এইগুলি শুরু করেছিল। কেন? বিকজ ওই টাইম পিরিয়ডে চারপাশের যে এইগুলি ছিল, শহরগুলি ছিল, সবগুলি শহরের মধ্যে একে অপরের সাথে রেষারেষি চলছিল, ঝামেলা চলছিল। সো তাই সে এরকম একটা আইডিয়া বের করেছে যে আমরা একটা গেমের মতো বের করি, ওরা গেমের মধ্যে গিয়ে রেষারেষি করুক, ডাজেন্ট ম্যাটার, রিয়েল লাইফে না করুক এরে। সো আমরা 8 নাম্বার কোশ্চেনে চলে যাই। 8 নাম্বার কোশ্চেনের মধ্যে কি দেওয়া আছে দেখো, এখানের মধ্যে ইউ নো দ্যাট স্মোকিং ইজ, এটা বলা হচ্ছে, রাইট? সো ইউ নো দ্যাট স্মোকিং ইজ নট অনলি আ ব্যাড হ্যাবিট বাট অলসো ইনজুরিয়াস ড্যাশ হেলথ, মানে আমাদের শরীরের জন্য এটা কি ইনজুরিয়াস, রাইট? সো এখন বিষয়টা হলো যে ইনজুরিয়াস ফর হেলথ বললে হতো, বাট নর্মালি ফর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন উই উইল বি সেইং ইনজুরিয়াস টু হেলথ, মানে আমাদের শরীরের প্রতি এটা কি অনেক বেশি ক্ষতিকারক। সো নেক্সটে কি দেওয়া আছে, আ পাফ ড্যাশ সিগারেট কন্টেন্স মিলিয়ন্স অফ পার্টিকলস উইচ মে কজ ক্যান্সার। সো এখন একটা সিগারেটের পাফ, সিগারেট এর পাফ, সো আ পাফ অফ আ সিগারেট, a puff of cigarette contains millions of particles which may cause cancer, মানে এক একটা পাফের জন্য কি মিলিয়ন্স অফ পার্টিকলস থাকে ওটার মধ্যে, যেটা আমাদের ক্যান্সার করতে পারে। মিনিট, হ্যাঁ। সো নেক্সটে কি দেওয়া আছে, which may cause cancer, nicotine in tobacco is very detrimental dash to your health। সো এখন বিষয়টা হলো নিকোটিন যেটা থাকে টোব্যাকোর মধ্যে, এটা বেশি কি অনেক বেশি ক্ষতিকারক, কিসের জন্য? আমাদের হেলথের জন্য। সো আমাদের হেলথের জন্য, এখন হেলথ নিয়ে যখনই আমরা কোনো কিছু কথাবার্তা বলি তখন আমরা কি বলি, যে আমাদের হেলথের প্রতি জিনিসটা অনেক বেশি ক্ষতিকারক। হেলথ নিয়ে যখনই কোনো কথাবার্তা বলি তখন আমরা টু প্রিপোজিশনটা মোস্টলি ব্যবহার করে থাকি, যে আমাদের হেলথ মানে আমাদের কোনো ক্ষতি করছে কোনো কিছু, বা আমাদের আস্তে আস্তে কোনো কিছু ভালো করছে, সব কিছুর জন্যই কি আমরা টু ওয়ার্ডটা ব্যবহার করি অ্যাজ প্রিপোজিশন, যে আমাদের শরীরের প্রতি সে রক্ষা করছে বা শরীরের প্রতি এটা অনেক ভালো, এই বিষয়গুলি বলার জন্য। আর প্রতি ওয়ার্ডের ইংলিশ হিসাবে কি দিব, এখানে কিন্তু প্রতি বলতে ওই এভরি ওয়ার্ড ওটা বোঝাচ্ছে না, প্রতি বলতে যে আমার হেলথের ডিরেকশনে একটা ভালো কাজ হচ্ছে। কারণ কি, তুমি যতই চিন্তা ভাবনা করো, একটা জিনিস আমি যদি মিনিংটা বুঝাই যে কেন প্রতি ওয়ার্ডটা হচ্ছে, এটা হলো বা কেন টু ওয়ার্ডটা আমরা ব্যবহার করছি। যেমন তুমি কিন্তু অসুস্থ একদিনে হও না, তুমি আস্তে আস্তে অসুস্থ হও, তো তুমি তোমার যে অসুস্থ স্টেটটা ওই ডিরেকশনে যাচ্ছ না, ওই ডিরেকশনে আস্তে আস্তে যাচ্ছ। ফর দিস রিজন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের অনুযায়ী আমরা এই ওয়ার্ডগুলির পরে যখন হেলথের সাথে কানেক্টেড থাকে তখন কি আমরা টু ওয়ার্ডটা ব্যবহার করি, কারণ কি ওইটাও কি ডিরেকশন বোঝায়, যে আমি অসুস্থ হলে অসুস্থর স্টেটটার মধ্যেও আস্তে আস্তে যাচ্ছি, আর যদি সুস্থ হই তাও কি ওই স্টেটের মধ্যেও আমরা আস্তে আস্তে যাচ্ছি। সো এই যে ডিরেকশনটা বোঝাতে পারছি আমি টু ওয়ার্ডটা ব্যবহার করার মাধ্যমে, এইটাই। সো নেক্সটে কি হলো, ইয়োর টিথ অ্যান্ড ইয়োর ফিঙ্গার্স উইল বি অ্যাফেক্টেড, ইউ উইল সাফার। সো আমি কি ল্যাক অফ অক্সিজেন থেকে সাফার করব, আর থেকে ওয়ার্ডের ইংলিশ কি, উই উইল সাফার ফ্রম। সাফারের পরে নর্মালি কি বসে, ফ্রম বসে, এই জিনিসগুলির জন্য। রেজাল্টিং ড্যাশ রেসপিরেশন ট্রাবলস, সো রেসপিরেশন ট্রাবলসের জন্য এগুলি কি আমাদের রেজাল্ট করবে। তো এটা কি ফলাফল দিবে এই রেসপিরেশন ট্রাবলস। সো শেষ ফলাফল এটাই হবে যে আমাদের শ্বাস প্রশ্বাস নিতে অনেক বেশি কষ্ট হবে, এটাই। তো শেষ যেটা আছে, রেজাল্টিং ইন রেসপিরেশন ট্রাবলস। 8 নাম্বার ডান। লেটস গো ফর 9 নাম্বার। 9 নাম্বারের মধ্যে কি দেওয়া আছে দেখো, ইউ উইল বি হ্যাপি টু লার্ন দ্যাট আই ওন দ্য ফার্স্ট প্রাইজ ড্যাশ দ্য স্পিচ কম্পিটিশন হেল্ড ড্যাশ আওয়ার স্কুল ইয়েস্টারডে। সেন্টেন্স এত বড় কেন? ড্যাশ দ্য ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ। সেখানে বলছে তুমি অনেক বেশি খুশি হবা জেনে যে আমি ফার্স্ট প্রাইজ জিতেছি। কিসের জন্য জিতেছি? ফার্স্ট প্রাইজ কিসের জন্য বা কিসে জিতেছি? আমরা ফার্স্ট প্রাইজ জিতেছি কম্পিটিশনের ভিতরে, কম্পিটিশনের ভিতরে সে ফার্স্ট প্রাইজ জিতেছে। এই কারণে কি হবে, ইন দ্য স্পিচ কম্পিটিশন হেল্ড ড্যাশ আওয়ার স্কুল ইয়েস্টারডে। সো যেটা কি অনুষ্ঠিত হয়েছিল আমাদের স্কুলে ইয়েস্টারডেতে। সো এখন যদি একটু বোঝার চেষ্টা করো, আমাদের স্কুলের ভিতরে যে অনুষ্ঠানটা অনুষ্ঠিত হচ্ছিল ওইটাতে ইয়েস্টারডে, রাইট? তো আমি বলবো হেল্ড ইন আওয়ার স্কুল ইয়েস্টারডে ড্যাশ দ্য ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ। সো এটা কি, যে ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশের ব্যাপারে কি এই জিনিসটা ছিল। তাহলে আমাদের কি হবে,
যেটা মানে এখানে বলছে এই কম্পিটিশনটা কি ছিল, কম্পিটিশনটা ছিল কিসের উপরে, কম্পিটিশনটা ছিল প্রয়োজনীয়তা অফ লার্নিং ইংলিশ, ওটার উপরে, রাইট? তাহলে কি হবে, ইয়েস্টারডে অন দ্য ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, নাও আই এম টেলিং ইউ ব্রিফলি হোয়াট আই সেড ড্যাশ occasion. So I am telling you briefly what I said on that occasion. ওই অকেশনে আমি কি বলেছিলাম ওটা নিয়ে কি আমি তোমাকে ব্রিফলি কথা বলবো। ব্রিফলি মানে কি, একটু ছোটভাবে কথাটা বলা। সো এর পরবর্তীতে কি দেওয়া আছে, বিং অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশ হোল্ডস দ্য কি ড্যাশ দ্য ব্রড এক্সপেন্স অফ লার্নিং অ্যান্ড নলেজ, মানে বলছে ইংলিশ হোল্ডস দ্য কি, কিসের চাবি ইংলিশ হোল্ড করে, ব্রড এক্সপ্যানশন অফ লার্নিং অ্যান্ড নলেজ, এটার প্রতি বা এই ডিরেকশনে, বা মনে করো অনেক বেশি, এখানে বলা হচ্ছে যে ইংলিশ যেহেতু একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, এটাকে একটা চাবি হোল্ড করে। আর এই চাবিটা কিসের, এই চাবিটা হলো ওই দরজার, যে দরজার মধ্যে থেকে তুমি একেবারে ব্রড অ্যামাউন্ট অফ নলেজের ডিরেকশনে যেতে পারবা। সো এই জন্য আমরা কি ব্যবহার করব, কি টু দ্য ব্রড এক্সপ্যান্স অফ লার্নিং অ্যান্ড নলেজ। সো এটা ইজি ছিল কাইন্ড অফ। 10 নম্বরে চলে যাই আমরা। নয়েজ ইজ ডিফারেন্ট ড্যাশ সাউন্ড, ইট ইজ হার্মফুল ড্যাশ আওয়ার হেলথ। সো নয়েজ মানে কি, যে শোর সারাবা করে না, মানে অনেক বেশি যে আওয়াজ এগুলি করে যেগুলি। সো নয়েজ ইজ ডিফারেন্ট ড্যাশ সাউন্ড, মানে সাউন্ডের থেকে নয়েজ একটু ভিন্ন। ইট ইজ হার্মফুল টু আওয়ার হেলথ, মানে আমাদের স্বাস্থ্যর জন্য এটা অনেক বেশি হার্মফুল, বা আমাদের স্বাস্থ্যর প্রতি এটা অনেক বেশি হার্মফুল। ইফ সামবডি এক্সপোজেস টু নয়েজ এক্সিডিং 70 ডেসিবেল, সো একজন যদি এক্সপোজড হয় এরকম একটা এনভায়রনমেন্টের মধ্যে যেখানে 70 ডেসিবেলসের উপরেও কি তোমার নয়েজ হচ্ছে, ওই জায়গার মধ্যে সে কি অসুস্থ হয়ে যাবে। এক্সপোজেস টু এর জন্য, কারণ কি ও ওই জায়গার প্রতি বা ওই ডিরেকশনে কি অসুস্থ হচ্ছে। সো হি অর শি ইজ লাইকলি টু সাফার ড্যাশ হিয়ারিং প্রবলেম, হি অর শি ইজ লাইকলি টু সাফার ফ্রম হিয়ারিং প্রবলেম, দিস প্রবলেম ইজ অ্যাকিউট ইন বিগ সিটিজ। সো এখানের মধ্যে যদি একটু চিন্তা ভাবনা করি যে আমাদের কি কি হলো, যে আমাদের এখানে নয়েজ আর সাউন্ডের মধ্যে ডিফারেন্সটা আমাদের বোঝাতে সাহায্য করছে। এটাই। আর নেক্সটে কি দেওয়া আছে, দিস প্রবলেম ইজ অ্যাকিউট ইন বিগ সিটিজ, এটা দিয়ে কি বোঝানোর চেষ্টা করছে, এটা হলো যে অ্যাকিউট মানে হলো যে অনেক বেশি হচ্ছে, অ্যাকিউট মানে এখানে অনেক বেশি হচ্ছে এই জিনিসটা বোঝানোর জন্য। আর কিসের ভিতরে বা কোন জায়গায় এই জিনিসটা বেশি বেশি হচ্ছে, এটা হলো বড় বড় শহরের ভিতরে এই জিনিসটা অনেক বেশি বেশি হচ্ছে, এই জন্য কি আমরা ইন ওয়ার্ডটা ব্যবহার করলাম। আর ফ্রম তো আগেও কয়েকটা এক্সাম্পল দিলাম না, সাফার ফ্রম, তারপর হলো এক্সপোজেস টু, যখন আমার হেলথের ডিরেকশনে হচ্ছে, একটা ডিরেকশন বোঝানোর জন্য আমরা টু আর ফ্রম মোস্টলি ব্যবহার করে থাকি। 11 নাম্বার কি, আই হোপ ইউ আর অল রাইট, হোয়াট আর ইউ গোয়িং টু ডু ড্যাশ দ্য নেক্সট অটাম ভেকেশন। সো এখানে বলা হচ্ছে যে আশা করি তুমি ভালো আছো, হোয়াট আর ইউ গোয়িং টু ডু, তুমি কি করবা ভেবেছো তোমার নেক্সট অটাম ভ্যাকেশনে, অটাম ভ্যাকেশন থাকে, অটাম ভ্যাকেশনে কি করবা নেক্সট, এটা আমাদের জিজ্ঞেস করা হচ্ছে। সো আমরা যদি একটু চিন্তা ভাবনা করি যে অটাম ভ্যাকেশনের মধ্যে তুমি কি করবা, আর মধ্যে ওয়ার্ড বা ভিতরে ওয়ার্ড দুটা জিনিস তো সেম, রাইট? সো ওই জিনিসটার মিনিং কি, ইন দ্য অটাম ভ্যাকেশন প্লিজ কাম টু মাই ভিলেজ, মানে ওকে বলছে তুমি আমার গ্রামে আসো, আই ইনভাইট ইউ টু পাস আ ফিউ ডেজ উইথ মি ইন মাই ভিলেজ হোম। এখানে উইথ মি কেন আসলো, যে আমি তোমাকে কি আমন্ত্রণ করছি যাতে তুমি পাস করো কিছু দিন আমার সাথে, আমার সাথে না হলে আর কি হবে, এখানে তো আমার বলাই আছে, মানে মি তো বলাই আছে, তো আমার সাথেই হবে অবভিয়াসলি। আর সাথে ওয়ার্ডের ইংলিশ কি, উইথ। আই হোপ ইউ উইল হ্যাভ আ গুড টাইম হিয়ার, মাই ভিলেজ ইজ the bank of a small river which is full dash the brim dash the rainy season. So my village is, এখন তাদের গ্রাম হলো ব্যাঙ্ক অফ আ স্মল রিভার, ব্যাঙ্ক অফ মানে একটা ছোট নদীর তীরে, তীর দিয়ে তাদের গ্রাম, এটাই হবে না? আর ওটা দিয়ে যদি বুঝাই যে ছোট নদীর সাইড দিয়ে তাদের গ্রাম, তাহলে কি হবে, বাই দা, কারণ কি পাঁচ দিয়ে বোঝাচ্ছে, বাই দ্য ব্যাঙ্ক অফ আ স্মল রিভার উইচ ইজ ফুল টু দ্য ব্রিম ড্যাশ দ্য রেনি
সিজন। সেখানে বলা হচ্ছে ওই যে ছোট নদীটা থাকবে, ওই ছোট নদীটা কি একেবারে, ওকে ফার্স্ট অফ অল ব্রিম ওয়ার্ডের মিনিংটা বোঝো। ওকে ওয়েট, এখানের মধ্যে যদি একটু চিন্তা ভাবনা করি, মাই ভিলেজ ইজ বাই দ্য ব্যাঙ্ক অফ আ স্মল রিভার। বাইও দিতে পারো, অনও দিতে পারো, যে অন দ্য ব্যাঙ্ক অফ আ স্মল রিভার। ওকে না, এখানের মধ্যে বাই ইউজ করো না। ওকে দ্য রিজন ইজ, এখানের মধ্যে ব্যাঙ্ক অফ আ স্মল রিভার তো বলে দিয়েছে। সো আমাকে যদি বলতো বাই দ্য স্মল রিভার, তখন হলো যে ওর ভিলেজটাই স্মল রিভারের পাশে, তখন আমরা বাই ওয়ার্ডটা ব্যবহার করতে পারতাম। বাট আমার যেহেতু বলা হয়েছে তীর, তো তীরের উপরে তাদের ভিলেজটা কি এক্সিস্ট করছে, তার আমাদের অ্যান্সার কি হবে? অন। নেক্সটে কি দেওয়া আছে যে দ্য ব্যাঙ্ক অফ আ স্মল রিভার হুইচ ইজ ফুল ড্যাশ দ্য ব্রিম। ফার্স্ট অফ অল আমরা বুঝবো যে ব্রিম বলতে গেলে আমরা কি বুঝি। ব্রিম বলতে গেলে আমরা বুঝি হলো যে একেবারে কানায় কানায়, মানে যেমন তোমার যখন গ্লাসে জল নাও, যখন আর ফিল আপ করার যে নেই, ওই যে লাস্টের পার্টটা, ওটাকে ব্রিম বলা হয়। লাস্টের যেই কর্নারগুলি যেটা গ্লাসেরই আছে, ওটাকে ব্রিম বলছে। একবার কানায় কানায় ভরে গেছে, ওই জিনিসটা বোঝানোর জন্য বলছে। সো হুইচ ইজ ফুল টু দ্য ব্রিম, এখানে এই জিনিসটা বোঝানোর জিনিসটা হলো এরকম, যখন তুমি গ্লাসে জল ঢালো, মনে করো একটা সিচুয়েশন বোঝো, গ্লাসে যখন জলটা ঢালো, জলটা কি আস্তে আস্তে উপরে উঠছে, কিসের ডিরেকশনে উঠছে? ওটা হলো গ্লাসের কোনা, মানে একেবারে লাস্ট যেই বর্ডার লাইনটা আছে ওটার ডিরেকশনে উঠছে না। সো এই যে ডিরেকশনটা বোঝানোর জন্য আমরা কি ব্যবহার করব? টু ব্যবহার করব। সো নেক্সটে কি দেওয়া আছে? ফুল টু দ্য ব্রিম কিসে? রেনি সিজনে। তো আমাদের অ্যান্সার কি হবে? ইন দ্য রেনি সিজন বা ডিউরিং দ্য রেনি সিজন, হুইচ এভার ইউ ওয়ানা ইউজ, যেটা ভালো লাগবে ওইটাই ইউজ করতে পারবে। 12 কি আছে দেখো, আ গুড স্টুডেন্ট ইজ ফন্ড, কিসের ব্যাপারে ও অনেক বেশি পছন্দ করে? ফন্ড অফ বুকস, মানে ও বুকসের প্রতি অনেক বেশি কি ফন্ডেড, মানে ফন্ড। সো হি অ্যাডিয়ার্স ড্যাশ হি স্টাডিজ, সো ও মনোযোগ দেয় কিসের প্রতি? ওর পড়াশোনার প্রতি। তো আমাদের অ্যান্সার কি হবে? হি অ্যাডিয়ার্স টু হি স্টাডিজ। হি অলওয়েজ ট্রাইস টু কাট আ ব্রিলিয়েন্ট ফিগার ইন দ্য এক্সামিনেশন। কারণ কি, ও একটা ভালো রেজাল্ট করতে যায়। কিসের ভিতরে ভালো রেজাল্ট করতে যায়? এক্সামিনেশনের ভিতরে, রাইট? অন্য জায়গায় ভালো রেজাল্ট করে কি হবে? সো ইন দ্য এক্সামিনেশন। হি নেভার ডিভিয়েটস ড্যাশ হিজ ডিউটিস, ও কোনো ডিউটিস থেকে কি সরে যায় না। সো থেকে ওয়ার্ডের ইংলিশ কি? ফ্রম হিজ ডিউটিস। বিকজ সাকসেস ডিপেন্ডস ড্যাশ হার্ডওয়ার্ক, কারণ কি সাকসেস মানে সফলতা নির্ভর করে কিসের উপরে? হার্ডওয়ার্কের উপরে। ডিপেন্ডস অন হার্ডওয়ার্ক। সেখানে অ্যান্সার কি দাঁড়ালো? ওকে, সো আমরা 13 নম্বরে চলে যাই। ভালো ছেলের কথাবার্তা বলা হচ্ছে, তোমরা এরকম ভাবেই হইও, পড়াশোনা করবে সারাদিন। নেক্সটে 13 নম্বরে চলে যায়, দ্য ডগ কট সাইট ড্যাশ আ স্ট্রেঞ্জার। তো একটি কি অজানা মানুষের দেখা পেয়েছে কে? কুকুরটা। তো এখানে কি হবে? দ্য ডগ কট সাইট অফ আ স্ট্রেঞ্জার, এর ওয়ার্ডের ইংলিশ কি? অফ, অবভিয়াসলি। ইট, এখানের মধ্যে যদি যেটা দেওয়া আছে যে ইট মেড ড্যাশ হিম। সো এখন বিষয়টা হলো যে যখনই কুকুরটা বুঝতে পারলো যে এখানে একটা অজানা মানুষ আসছে, ওটার পরে কি ওই অজানা মানুষের পিছনে গেল। আর অজানা মানুষের পিছনে ইংলিশটা ওয়ার্ড কি, বা পরে ওয়ার্ডের ইংলিশ কি? যে আফটার। ইট মেড আফটার হিম। নেক্সটে কি দেওয়া আছে? দ্য ওনার পুট ড্যাশ হিজ ওয়ার্ক অ্যান্ড ফলোড দ্য ডগ, মানে যেই ওনারটা আছে, কুকুরের যে ওনারটা, ওই ওনারটা কি করলো? মেনলি ওই ওনারটা হলো ওর কাজকর্ম বন্ধ রেখে চলে গেল কি ওই কুকুরটার পেছনে পেছনে। এখানে কি হবে? পুট অফ হিজ ওয়ার্ক অ্যান্ড ফলোড দ্য ডগ। দ্য স্ট্রেঞ্জার সেন্সড ইট অ্যান্ড র্যান অ্যাওয়ে। সো এখানে অ্যাওয়ে বলা যায় জিনিসটা যে স্ট্রেঞ্জার যে ছিল, অজানা যে মানুষটা ছিল, ওই অজানা মানুষটা কি বুঝতে পারলো এবং কি দৌড়ে চলে গেল। এখন র্যান অ্যাওয়ে। The neighbors were worked dash the incident, যেই প্রতিবেশীগুলি ছিল ওই প্রতিবেশীগুলি কি কাজ করছিল বাবু। এখানের মধ্যে জিনিসটা হলো কিরকম যে
এই প্রতিবেশীগুলি ডিস্টার্বড ছিল অনেক এই ইনসিডেন্টটার জন্য বা এই ঘটনাটার জন্য প্রতিবেশীগুলি অনেক বেশি ডিস্টার্বড ছিল। আর ডিস্টার্বড ওয়ার্ডটা বোঝানোর জন্যই আমরা অনেক সময় কি ওয়ার্কড আপ এই কষ্টটা মানে এই ফ্রেজটাকে ব্যবহার করে থাকি। সেখানে কি হবে ওয়ার্কড আপ দ্য ইনসিডেন্ট। না ওয়ার্কড আপ জিনিসটা না কেমন জিনিস শোনা অ্যাকচুয়ালি ওয়েট দ্য নেইবার্স ওয়্যার ওয়ার্কড আপ অন দ্য ইনসিডেন্ট, এটা বলা যায় যে ওয়ার্কড আপ অন দ্য ইনসিডেন্ট, এটা নিলে শোনায় ভালো। বাট দাঁড়াও কোশ্চেনটা কি এখানে ভুল উঠছে, এটা দেখি তো কোশ্চেনটা। এটাই তো বলি কোশ্চেনটা একটু ভুল হয়েছে, সরি ফর দিস। এখানে ওয়ার্কড বাই দ্য ইনসিডেন্ট হবে, এখানে বাই আছে মানে গ্যাপের পর একটা বাই থাকবে। সো এখানে মধ্যে আমরা কি দিব ওয়ার্কড আপ, মানে ওরা অনেক বেশি ডিস্টার্বড হয়ে গেছিল এই ইনসিডেন্টের কারণে। সো দ্য নেইবার্স ওয়্যার ওয়ার্কড আপ বাই দ্য ইনসিডেন্ট, সো তারা কি অনেক বেশি ডিস্টার্বড ছিল এই ঘটনাটার থেকে, এইটাই। সো নেক্সটে চলে যাই 14। দ্য আইফেল টাওয়ার ওয়াজ নেমড ড্যাশ গুস্তাভ আইফেল। তো এগেন নেমডের পরে মানে গুস্তাভ আইফেলের নামের উপরে বা নামের পরেই কি আইফেল টাওয়ারের নামটা রাখা হয়েছিল। তাহলে আমরা কি বলতে পারি যে এটার নামকরণ করা হয়েছিল এটার পরে, রাইট। সো হবে নেমড আফটার গুস্তাভ আইফেল। হি ওয়াজ বর্ন ড্যাশ আ প্রসপারাস ফ্যামিলি ইন 1832। ও কি একটা প্রসপারাস ফ্যামিলির মধ্যে বা একটা প্রসপারাস ফ্যামিলির ভিতরেই কি জন্মগ্রহণ করেছিল 1832 সালে। তাহলে কি হবে বর্ন ইন। হি গ্র্যাজুয়েটেড দ্য সেন্ট্রাল স্কুল অফ ইঞ্জিনিয়ারিং। ও গ্র্যাজুয়েট করেছিল, কোথা থেকে ও গ্র্যাজুয়েট করেছিল দ্য সেন্ট্রাল স্কুল অফ ইঞ্জিনিয়ারিং। তাহলে কি হবে থেকে ওয়ার্ডের ইংলিশ কি ফ্রম ইঞ্জিনিয়ারিং। ওকে এই ইঞ্জিনিয়ারিং যে কলেজটা ছিল বা এই যে স্কুলটা ছিল এটা কোথাকার, এটা হলো প্যারিস এর। তাহলে কি হবে অফ প্যারিস। অ্যান্ড ওয়েন টু ওয়ার্ক আর রেলওয়ে কনস্ট্রাকশন কোম্পানি, এবং কাজ করতে গিয়েছিল একটা রেলওয়ে কনস্ট্রাকশন কোম্পানির ভিতরে, ইন আ রেলওয়ে কনস্ট্রাকশন কোম্পানি। তো এখানের মধ্যে কি আসলো যে আমাদের আইফেল টাওয়ারের ব্যাপারে কথাবার্তা বলা হচ্ছে। ওকে ওয়েট, এখানের মধ্যে যদি একটু চিন্তা ভাবনা করি, এখানে ইন না ইউজ করে আমরা ফর দিতে পারি যে তারা সে কাজ করতে গিয়েছিল একটা রেলওয়ে কনস্ট্রাকশন কোম্পানির জন্য। তাহলে কি হবে অফ, মানে সরি অফ বলি কেন ফর। কি লিখতেছি আমি এটা, ফর আর রেলওয়ে কনস্ট্রাকশন কোম্পানি। আর ওখানে কি ছিল স্কুল অফ ইঞ্জিনিয়ারিং অফ প্যারিস, প্যারিস এর। ওকে ওয়েট আমি না সেন্টেন্সটা গুছাই। ও গ্র্যাজুয়েট করেছিল সেন্ট্রাল স্কুল অফ ইঞ্জিনিয়ারিং থেকে প্যারিসের ভিতরে, প্যারিসের ভিতরে যেটা ছিল, তাহলে এখানে হবে ইন। সো 14 ইজ অলসো ডান। আমরা চলে যাই এখন 15-এ। 15-এ কি দেওয়া আছে দেখো, ড্যাশ অল হার সিনসিয়ারিটি দ্য নার্স ওয়াজ অ্যাটেন্ডিং দ্য ড্যাশ দ্য পেশেন্ট। দুটো নিয়ে যাবো বর্তমানে। সো এখানে বলা হচ্ছে ড্যাশ অল হার সিনসিয়ারিটি দ্য নার্স ওয়াজ অ্যাটেন্ডিং ড্যাশ দ্য পেশেন্ট বাট শি নিউ দ্যাট হার এফর্ট ড্যাশ কিপিং দ্য পেশেন্ট অ্যালাইভ মাইট এন্ড ড্যাশ স্মোক। এখানে বলা হচ্ছে কি, সো এখন বিষয়টা হলো যে অনেক বেশি সিনসিয়ারিটির সাথে নার্সটা কি অ্যাটেন্ড করছিল পেশেন্টটাকে। তো সিনসিয়ারিটির সাথেও অ্যাটেন্ড করছিল, তার মানে কি উইথ অল হার sincerity the nurse was attending dash the patient but she knew that her effort
এখন অ্যাটেন্ডিং কি করছিল, অ্যাটেন্ডিং করছিল ড্যাশ দ্য পেশেন্ট। সো আমি যদি এখানে চিন্তা ভাবনা করি, ও অ্যাটেন্ড করছিল কিসের প্রতি, অসুস্থ লোকটার প্রতি। তো অসুস্থ লোকটার প্রতি যদি হয় কাজটা, তাহলে কি হবে, অ্যাটেন্ডিং টু দ্য পেশেন্ট, বাট শি নিউ দ্যাট হার এফর্ট ড্যাশ কিপিং দ্য পেশেন্ট অ্যালাইভ, এফর্ট ড্যাশ কিপিং দ্য পেশেন্ট অ্যালাইভ। কিপিং দ্য পেশেন্ট অ্যালাইভ বলতে গেলে আমরা কি বুঝি, যে ও যেই কষ্টটা করছে পেশেন্টটাকে বাঁচিয়ে রাখার জন্য, ওটার কথা বলছে। এফর্ট ফর মানে পেশেন্টটাকে বাঁচিয়ে রাখার জন্য ও যে এফর্টটা দিচ্ছে, ওটার জন্য যে এফর্টটা, ওটা বলছে মাইট এন্ড আপ ড্যাশ স্মোক। এখানে স্মোক বলতে গেলে বোঝাচ্ছে হলো ধোঁয়ার মতো। ধোঁয়া মানে কি, জিনিসটা হলো যে ফিজিক্যাল কোনো এক্সিস্টেন্স নেই, মানে ও যে কষ্টটা করলো, ও যদি কষ্টটা যে করলো, এটা যদি পেশেন্টটা মারা যায়, ওই এফেক্টটার কোনো দাম আছে, এটার কথাই বলছে মাইট এন্ড আপ ইন স্মোক, মানে একেবারে পুরো কনভার্ট হয়ে গেল এটাই। দ্য ডক্টরস অফ দ্য বোর্ড ওয়ার শকড ড্যাশ দ্য পিটিএবল কন্ডিশন অফ দ্য ডাইং পেশেন্ট। শকড কিসের প্রতি, কিসের প্রতি, এই ডাইং পেশেন্টের কিসের প্রতি আমাদের ডক্টরসগুলি আমাদের কি বলা ছিল, পিটিফুল ছিল। শকড অ্যাট, এটা হলো একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যেটা আমরা এরকমভাবে ব্যবহার করে থাকি এইটাই। সো উইথ দিস আমাদের প্রিপোজিশনের মেন রুলস শেষ হয়ে গেল, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন শেষ হয়ে গেল, অ্যান্ড আমাদের কোশ্চেন সলভও শেষ হয়ে গেল। আর এই কোশ্চেন সলভের মধ্যে তুমি কীরকমভাবে রুলসগুলিকে ইমপ্লিমেন্ট করবা, কিভাবে তুমি স্টেপ বাই স্টেপ এগিয়ে কোশ্চেনগুলি ভালো করে বুঝবা, তারপর অ্যান্সারগুলি ফাইন্ড আউট করবা, এভরিথিং আমি বুঝিয়েছি। সো উইথ দিস আমাদের প্রিপোজিশন অফিসিয়ালি ডান ফর B2P কোর্স। সো আর আরেকটা জিনিস হলো যে এর পরবর্তীতে কোনটা করাবো, অ্যাকচুয়ালি এর পরবর্তীতে কানেক্টার্সটা শুরু করবো আমি। ওকে, তাহলে নেক্সট ক্লাসে দেখা হবে, বাই।